অধ্যায় শুধুমাত্র রায়গঞ্জ বা বালুরঘাট নয়, সমগ্র উত্তরবঙ্গের নাট্যচর্চার এক বিশেষ নাম। বলতে গেলে অবিভক্ত দিনাজপুরের অর্থাৎ পশ্চিম দিনাজপুরে নাট্যচর্চাকে যিনি সমৃদ্ধ করেছিলেন তিনি হচ্ছেন এই মানুষটি। কেউ কেউ বলছেন যে হরিমাধববাবু যা শিখিয়ে গেছেন, যা দিয়ে গেছেন, তার বিকল্প তো হয়ই না, বরং তার যে এই এত জ্ঞান, এই নাটক সম্পর্কে তার যে অগাধ পরিশ্রম, যার ফল কিন্তু এখন পাচ্ছে পরবর্তী প্রজন্ম। এই মানুষটি যিনি কলকাতা, সেখান থেকে একেবারে উত্তরবঙ্গের প্রান্তিক জেলা, সীমান্ত লাগোয়া জেলা, এই দক্ষিণ দিনাজপুরের মাটিকে নাট্যচর্চার মাটি বানিয়েছিলেন, তাকে আজ পদ্মশ্রীতে ভূষিত করা হলো। অনেক বড় সম্মান তিনি পেলেন। তার এই প্রাপ্তি যা কিন্তু নাট্যজগতে আলোড়ন তুলে দিয়েছে, মানে আলোড়ন শব্দটা কিন্তু সবসময় খারাপ অর্থে নেবেন না। আলোড়ন বলতে নাট্যপ্রেমী, নাট্যমোদী, নাট্যবিদ, নাট্যকার, তাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি করে দিয়েছে। কিন্তু কোথাও যেন এই আনন্দের মাঝেই একটা বিষাদের সুর প্রত্যেকের গলায়। হরিমাধববাবুর পরিবার, তার স্ত্রী, তার যারা সহকর্মীরা রয়েছেন নাটকের জগতের, এমনকি যারা রাজনীতিবিদরা রয়েছেন, প্রত্যেকের মধ্যেই কিন্তু আনন্দের মাঝেও বিষাদের সুর আমরা সারাদিন ধরে দেখলাম। আজ সত্যান্বেষীর এই পর্বের প্রথম ধাপে হরিমাধববাবুর এই পদ্মশ্রী নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমি তো সত্যান্বেষী শুধু কি এই বিষয়টি নিয়েই, কারণ সারাদিন ধরে ভারত টিভিতে হরিমাধববাবুকে তার এই পদ্মশ্রী নিয়ে আমরাও শ্রদ্ধা জানিয়েছি। তার এই পদ্মশ্রী সম্মান, উপাধি বা পুরস্কার বা প্রাপ্তি যাই বলুন, এটা নিয়ে কিন্তু আমরা সারাদিন আপনাদের সামনে তুলে ধরেছি। এটা একদিকে যেমন আমাদের দিনাজপুরবাসীকে গর্বিত করেছে, সমৃদ্ধ করেছে, আনন্দিত করেছে, অন্যদিকে কিন্তু এর মাঝে একটা রহস্য কোথাও যেন লুকিয়ে আছে, যা কিন্তু আজ না বললেই নয়। কারণ এটা হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গ, যেখানে আগামী 2026-এর নির্বাচন রয়েছে। এই নির্বাচনের আগে কে কাকে কতটা গোল দিতে পারে সেই প্রতিযোগিতা কিন্তু ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়ে গিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, তারা যেমন দাপিয়ে বেড়াচ্ছেন চারিদিকে, বিভিন্ন সভা, মিটিং, মিছিল এই ধরনের যেমন চলছে, দলীয় স্তরে কিন্তু প্রস্তুতিও কম নয়। কোথাও লক্ষ্মীর পাঁচালী, কোথাও আর লক্ষ্মী এলো ঘরে, এই ধরনের সরকারিভাবে সিনেমা রিলিজ, সবটাই মানুষের কাছে পৌঁছানোর জন্য 26কে টার্গেট করে। অন্যদিকে প্রধানমন্ত্রী বলুন বা বিজেপির তাবড় তাবড় কেন্দ্রীয় স্তরের নেতারাও, তারাও কিন্তু বাংলার মাটিতে জমি চাষ করতে শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সবটার পেছনেই কিন্তু 2026 রয়েছে। তবে হরিমাধববাবু, যিনি একেবারেই রাজনীতির বাইরে, রাজনীতির রঙের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি একজন নাট্যবিদ, নাট্যকার, নাট্য প্রশিক্ষক, নাটকই যার ধ্যান জ্ঞান ছিল, সেই মানুষটিকে এত বছর পর তার মৃত্যুর পরবর্তীতে মরণোত্তর পদ্মশ্রী উপাধি দেওয়া হলো। তিনি বেঁচে থাকলে হয়তো তার আনন্দের সীমা থাকতো না বটে, কিন্তু হরিমাধববাবু তার জীবদ্দশায় যদি পুরস্কারটি পেতেন, তাহলে ভাবুন তো, শুধুমাত্র বালুরঘাট নয়, বালুরঘাটের পাশের জেলা উত্তর দিনাজপুরে, মানে দক্ষিণ দিনাজপুরের পাশের জেলা উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, এমনকি পার্শ্ববর্তী জলপাইগুড়ির একটা বড় অংশ বা কোচবিহারেও কিন্তু
যারা নাট্য চর্চার সঙ্গে জড়িত, নাট্য দলের সঙ্গে জড়িত, তারাও কিন্তু একটা আলাদাভাবে এই দিনটাকে উদযাপন করতে পারতেন। স্বাভাবিকভাবেই কোচবিহার থেকে একেবারে মালদার সীমানা পর্যন্ত, মানে গঙ্গার সীমানা পর্যন্ত নাট্যপ্রেমীরা, নাট্য উৎসাহীরা, নাট্যকাররা তারা কিন্তু যথেষ্ট উৎসাহী, যথেষ্ট খুশি। কিন্তু ওই যে একটা আক্ষেপ, মরণোত্তর, তার জীবদ্দশায় নয় কেন, এই প্রশ্ন প্রত্যেকেই তুলেছেন। আর তার পেছনে যে একটা বিষয় রয়েছে, সেই বলে না রান্নার টেস্টটা কোথায় হয়, সেই গরম মশলা দিতে হয়। সেই গরম মশলা যেন দিয়ে রেখেছেন রাজনীতিবিদরা। তবে সবটার পেছনে কি গন্ধ আসছে, সেটা কি তুলাইপাঞ্জি চালের গন্ধ, নাকি বিঘরের বেগুন ভাজার গন্ধ, নাকি রায়গঞ্জের খাঁটি দুধের তৈরি ঘিয়ের গন্ধ, নাকি গরম মশলা? সবটা ধাপে ধাপে দেখাবো। প্রথমেই হরিমাধববাবুর স্ত্রী তিনি কি বলছেন দেখুন। এই পুরস্কার প্রাপ্তিতে মানে এটা, এই আনন্দের আর শেষ নাই। কিন্তু তার পরবর্তীতে উনি নাই বলে এত মনের মধ্যে এত দুঃখ জমা হয়ে আছে, মানে সেটা বলার আমার ভাষা নেই। আনন্দ দুঃখ মিশালো, দুটোই মিশ্র একটা অনুভূতি আমার মধ্যে কাজ করছে। উনি থাকতে এই সম্মান যদি পেয়ে যেতেন, তাহলে মানে আনন্দের আর সবাই মিলে সেই আনন্দ শেয়ার করতে পারতাম, সেই আনন্দের আর শেষ থাকতো না। সেই আমি ওর নাটকটাই ওর ধ্যান জ্ঞান ছিল। মনে মনে একটু খুব একটা ক্ষোভ ছিল মনের মধ্যে, একটা দুঃখ বোঝা যেত, যে কিছু প্রকাশ করতেন না, কিন্তু আমি বুঝতে পারতাম। হরিমাধববাবুর স্ত্রী কি বললেন আপনারা শুনলেন। তিনি কিন্তু একটা বিষয় বলেছেন, তার ভেতরে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল, চাপা একটা বেদনা ছিল। অনেকটা বয়স তিনি পার করেছেন, আর বয়সের একটা দীর্ঘ সময় কিন্তু তিনি নাটককে দিয়েছেন। এই নাট্যচর্চা, তার এই যে নাটকের দল তৈরি, একেবারে দক্ষিণ থেকে নাটককে তুলে এনে প্রতিষ্ঠা করা উত্তরে, এবং যদিও রাজনীতিবিদরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানতে চান না, কিন্তু কোথাও যেন একটা দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ এমনিতেই ভাগ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অনেকেই হয়তো ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, তবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। হরিমাধববাবু তিনি যদি দক্ষিণবঙ্গের কোনো জেলার বাসিন্দা হতেন, বিশেষত কলকাতা এলাকার কোনো বাসিন্দা হতেন, তাহলে কি এতদিন অপেক্ষা করতে হতো? হয়তো বা না। এটা যদিও তর্কের বিষয়, এটা নিয়ে বহু চর্চা রয়েছে, চর্চা চলছে, চর্চা শুরু হয়েছে। কিন্তু ওই যে, যেহেতু উত্তরবঙ্গ, তার মানেই কি বঞ্চনা, তার মানেই কি বঞ্চিত? নাটকের ক্ষেত্রেও কি তাই? হরিমাধববাবুর এই পদ্মশ্রী পাওয়া, সেটাও কি তাহলে উত্তরবঙ্গকে বঞ্চিত রাখার একটা প্রয়াস বা অভিযোগ যা ওঠে, সেটাই কি আরও একবার প্রমাণ করলো? তবে এটা তো রাজনীতির চর্চার বিষয়, রাজনীতিতে আসবো। আগে একবার শোনাবো তার হাতে তৈরি বেশ কিছু নাট্যকার, নাট্যবিদ, অভিনেতা তারা রয়েছেন। এরকমই একজন প্রদোষবাবু, যিনি হরিমাধববাবুকে খুব কাছে থেকে দেখেছেন, একেবারে পাশাপাশি থেকে দেখেছেন, কীভাবে নাটকের প্রতি উনি উন্মাদ হয়েছিলেন, পাগল হয়েছিলেন, সবটাই প্রদোষবাবু আমাদের জানিয়েছেন। এবারে প্রদোষবাবুর বক্তব্যটা শুনুন। একজন মানুষ সারা জীবন নাটকের জন্য উৎসর্গীকৃত প্রাণ, যিনি ছোটবেলা থেকে নাটক করে এসছেন, শেষ দিন পর্যন্ত নাটকের জন্য জীবনপাত করেছেন, তার এই সম্মান, তার এই প্রাপ্তি যোগ্য প্রাপ্তি বলে আমি মনে করি। গত বছর কিন্তু এরকম একটা ভাবা হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক গত বছর উনি পদ্মশ্রী পাননি। এবছর পেয়েছেন।
এ ব্যাপারে আমারও একটা দুঃখ আছে। জীবিত অবস্থায় যদি উনি থাকতেন, মানে পেতেন, তাহলে আরও আমরা আনন্দিত হতাম। ছোটোবেলায় মানে যখন উনি কলেজে পড়তেন তখন উনি নিয়মিত নাট্যচর্চা করতেন, কলকাতায় পড়াশুনো করতেন, কিন্তু বালুরঘাটে এসে উনি সবাইকে নিয়ে নাটক করতেন ছুটির সময়। তার মধ্যে একটি অন্যতম নাটক ছিল করুণা করুণা, অসাধারণ। তারপর তো বিভিন্ন জায়গায় নাটক করেছেন। কলকাতায় জগমোহন মজুমদারের দলে ছিলেন নটনাট্যমে, সেখানে নাটক করেছেন। তারপর ফিরে এসে বালুরঘাটে নাট্যমন্দিরে কিছুদিন ছিলেন এবং তারপরে তৃতীর্থ তৈরি করেন 26শে আগস্ট 1969 সালে। এবং একটা ব্যাপার ভাবুন, এই 50 বছরে একটা দল ওনার পরিচালনায় 76টা নাটক করেছে শুধু তৃতীর্থে। 46টা নাটক লিখেছেন এবং অসংখ্য লেখা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে ছড়িয়ে আছে। শুনলেন তো, 46খানা নাটক লিখেছেন, 76টা নাটক তৃতীর্থ তারা পরিবেশন করেছে ওনার পরিচালনায়, ওনার সাহচর্যে এবং ওনার শিক্ষায়। মানে কোন স্তরের উনি মানুষ ছিলেন আর কোন স্তরে নাটককে তিনি নিয়ে গিয়েছিলেন যে এতটা সমৃদ্ধ হয়েছে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এই যে একটা কথায় বলে না যে প্রতিযোগিতা, কিন্তু এটা কিন্তু প্রতিযোগিতার বিষয় নয়। রায়গঞ্জেও নাট্যচর্চা হয় বা কালিয়াগঞ্জেও হয়, কিন্তু এই ধরনের মানুষগুলো, হরিমাধব বাবুর মতো মানুষগুলো যারা নাটক অন্তঃপ্রাণ ছিলেন, নাটক পাগল লোক যাকে বলা হয়, সেই কারণেই কিন্তু হয়তো এই তৃতীর্থর মতো নাট্য দলগুলো তারা আজ একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। আজকে কিন্তু এই যে নাটকের দল, সেই নাটকের দল শুধুমাত্র হরিমাধব বাবুর যে লেখা এগুলো যে শুধু প্রচার করেছে বা এগুলোকে সমৃদ্ধ করেছে তা নয়। হরিমাধব বাবু একদিকে ওই যে বলে এক হাতে তালি বাজে না, হরিমাধব বাবু যেমন একজন যোগ্য গুরু, ভালো গুরু, তেমনি তিনি যোগ্য শিষ্য তৈরি করতে পেরেছিলেন নিশ্চয়ই। না হলে 46খানা নিজের লেখা নাটক মঞ্চস্থ করা এবং প্রায় 76টা নাটক সব মিলিয়ে মঞ্চস্থ করা চারটিখানি বিষয়ের নয়। তবে এই মানুষটি যে পদ্মশ্রী সম্মান পেলেন, যা মরণোত্তর পদ্মশ্রী বলে গুঞ্জন চলছে চারিদিকে, সবার বক্তব্যই শোনালাম। মানে ওনার পরিবার কি বলছে এবং ওনার নাটকের জগতের সহকর্মীরা, সহযোদ্ধারা, সহ নাট্যকাররা তারা কি বলছেন দেখালাম আপনাদের। মানে কোথাও উনি বেঁচে থাকতে ওনাকে এই সম্মান দিলে তিনি হয়তো মানে আনন্দ ধরে রাখার জায়গা থাকতো না প্রত্যেকের। আর স্বাভাবিকভাবে এখন কিন্তু 2026-এর নির্বাচন, সুতরাং কে এগিয়ে কে পিছিয়ে, যে একটু আগে বলছিলাম, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর এই হরিমাধব বাবুর এই পদ্মশ্রী, যা কিন্তু বিজেপি ট্রাম্প কার্ড খেললো, এটা কিন্তু বললে কোনো অংশে ভুল বলা হবে না। কারণ উত্তরবঙ্গ বঞ্চিত, সমস্ত ক্ষেত্রে বারবার বিরোধীরা অভিযোগ তোলে। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখনো উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, উত্তরবঙ্গ বঞ্চিত, এটা কিন্তু বলেই আসছে। এবং সেই জায়গায় উত্তরবঙ্গের মানুষদেরও, একটা বড় অংশের মানুষদেরও, তাদেরও হয়তো কোনো কোনো জায়গায় মনে হয় যে সত্যি আমরা হয়তো অনেকটা ক্ষেত্রেই বঞ্চিত। মাঝে কিন্তু উত্তরবঙ্গ ভাগ, আলাদা রাজ্য চাই, এই সমস্ত নানা বিষয় কিন্তু উঠেছিল বিভিন্ন জায়গায়, সে কোচবিহার থেকে শুরু করে মালদা পর্যন্ত বিভিন্ন অংশে। এবারে বালুরঘাট, যেখানে কিনা একটা প্রান্তিক জেলা, যেখানে তৃণমূলের সাজানো বাগান, সেটা আচমকা ঘাসফুলের জায়গায় পদ্ম ফুল ফুটে গিয়েছে। কার কথা বলছি, কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা সময় সেই নাটকের জগতের মানুষ, নাট্যবিদ, নাট্যকার, নাট্যাভিনেত্রী অর্পিতা ঘোষ
সেখানে বালুরঘাটের সাংসদ ছিলেন। আজ সেখানে কিন্তু পদ্ম ফুটেছে, অর্থাৎ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু বর্তমানে বালুরঘাটের সাংসদ। এই যে বললাম একটু আগে বিজেপি ট্রাম্প কার্ড খেললো, কেন বললাম? এটা একটা বড় সেন্টিমেন্টের ব্যাপার। কিন্তু শুধু নাট্য জগতের মানুষরাই যে আপ্লুত তা নয়, এই হরিমাধব বাবুর এই পদ্মশ্রী পাওয়া তাতে কিন্তু মানে বিস্তর এলাকার লোক, শুধু বালুরঘাট নয় বা শুধু দক্ষিণ দিনাজপুর নয়, পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর, মালদা, এমনকি জলপাইগুড়ি, কোচবিহার বা শিলিগুড়ির একটা বড় অংশের মানুষ প্রত্যেকেই কিন্তু হরিমাধব বাবুর সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল তারা যেমন মানে আপ্লুত, আনন্দিত, অন্যদিকে কিন্তু ভুললে চলবে না হরিমাধব বাবুর কিন্তু দক্ষিণবঙ্গেও ভালো একটা যোগাযোগ ছিল। তার নাটকের সূত্রপাত দক্ষিণবঙ্গ থেকে, সুতরাং দক্ষিণবঙ্গেও একটা নাট্য জগতের, শিল্পী জগতের, অভিনেতা অভিনেত্রীদের জগতের একটা বড় অংশের কিন্তু ভোট ব্যাংক এবার বিজেপির দিকে যেতে পারে। সেই টার্গেটেই বিজেপি এই ট্রাম্প কার্ড খেলেছে, এমনটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। ইতিমধ্যে বিজেপির বিধায়ক, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, তিনি সুন্দর সাবলীলভাবে, দারুণভাবে বলেছেন একটা বিষয়। তার যে বক্তব্য দিয়েছেন, খুব পরিণত রাজনীতিবিদ যা বলে থাকেন ঠিক সেভাবেই বলেছেন। তিনি ঠিক কি বলেছেন একবার দেখুন। আজকে সমগ্র বালুরঘাটবাসীদের পক্ষে একটা খুব গৌরবের দিন। আমি বালুরঘাটের বিধায়ক হিসেবেও খুব গৌরবান্বিত যে আমাদের হরিমাধব বাবু, ঘোষপাড়ার হরিমাধব বাবু, যিনি গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন পরিণত বয়সে, ৮০-র ওপর বয়স হয়েছিল, তিনি পদ্মশ্রী সম্মানে অলঙ্কৃত হয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার আমাদের পক্ষে। হরিমাধব বাবু 14-15 বছর বয়স থেকে এর নাটক টাটক করছেন। অত্যন্ত সুপুরুষ চেহারা, চাপা রং, কিন্তু কি সুন্দর চেহারা, দেখলেই মনে হতো একটা যেন কোনো বিরাট নাট্যকার কিংবা পুরুষের মানে অতি সুন্দর পুরুষের সামনে বসে আছে। ওর সঙ্গে অনেকবার আমার কথা হয়েছে 2021-এ আমার আসার পর। ওর কত নাটক উনি করেছেন। উনি নাটকে ডিরেকশন করতেন, স্ক্রিপ্ট লিখতেন, সব কিছুই করেছেন। ওর পাপ ও পাপি, আক্কেল সেলামি, পাখির বাসা, মন্ত্রশক্তি, কত থিয়েটার। তাছাড়া উনি আগাথা ক্রিস্টির একটা গল্প অনুবাদ করেছিলেন। রাশিয়ান লেখক চেকভের লেখা উনি অনুবাদ করেছেন। তো আমি আজকে খুব আনন্দিত। মানে বোঝা গেল কি খানিকটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে অশোকবাবু কি বলতে চাইছেন। তিনি, আমি সত্যান্বেষী তো ভেতরে একটু ঢোকার চেষ্টা করি, অন্যরা কেউ খারাপভাবে নেবেন না প্লিজ, রাজনীতিবিদদের অনুরোধ করছি আপনারা খারাপভাবে নেবেন না, কারণ এই সত্য খোঁজাই কিন্তু আমার কাজ। মানে বিজেপি ঠিক কি বলতে চাইছে? দীর্ঘদেহী একজন দারুণ পুরুষ, সুপুরুষ, অসাধারণ ব্যক্তিত্ব, তার সান্নিধ্য পেয়েছিলেন অশোকবাবু। মানে একজন ভালো নাট্যকার বলেই কিন্তু তিনি থেমে থাকলেন না, তার যে ব্যক্তিত্ব সেটারও পরিচয় কিন্তু সুবুদ্ধি সম্পন্ন রাজনীতিবিদের মতো করেই তিনি বলেছেন। স্বাভাবিক, ওনার মতো মানুষের সংস্পর্শে আসাটা যে কতটা ভাগ্যের, এই বিষয়টা কিন্তু অশোকবাবু বোঝাতে চাইলেন। মানে একদিকে পদ্মশ্রী উপাধি, পদ্মশ্রী সম্মান, অন্যদিকে হরিমাধব বাবুকে আলাদা নজরে বিধায়ক হিসেবে তুলে ধরা, সবটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে সামনে যে 2026-এর নির্বাচন এগিয়ে এসেছে, তাতে যে বিজেপি বড় একটা মানে টার্গেট করেছে নাট্য জগতের মানুষদের, বিশেষ করে বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন জেলার এবং আশেপাশে যে সমস্ত জায়গায় নাটকের চর্চা রয়েছে, যারা হরিমাধব বাবুকে চেনেন কাছ থেকে, সেই সমস্ত মানুষদের সেন্টিমেন্ট নেওয়ার যে একটা বড় প্রয়াস করেছে বিজেপি, সেটা কিন্তু এই অশোকবাবুদের কথাটি স্পষ্ট এবং এই ঘটনার ধারাবাহিকতাই কিন্তু তা জানান দিচ্ছে।
এবার বালুরঘাট বলুন বা দক্ষিণ দিনাজপুর বলুন, সেই জায়গার মাটিতে এখনো পর্যন্ত পদ্ম ফুটে রয়েছে অনেকটা অংশে। অবশ্যই বালুরঘাটের কথাই আমি স্পেসিফিক বলছি। বালুরঘাটে সেখানে সাংসদ সুকান্ত মজুমদার এবং বিধায়ক রয়েছেন বিজেপির অশোকবাবু। তো বালুরঘাটের মানুষের কাছে এটা কত বড় সেন্টিমেন্টের, নাট্যজগতের মানুষদের কাছে কত বড় একটা ভালো লাগার বিষয়। এবং পার্শ্ববর্তী জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই কথা রিপিট করছি না, তবে বোঝানোর চেষ্টা করছি। তার মানে ঠিক বোঝা গেল যে বিজেপি কিন্তু ফুল কনফিডেন্ট এই বিষয়ে যে তারা নাট্যজগতের লোকদের ভোটটা আকর্ষণ করতে পেরেছে ঠিক চুম্বকের মতো, এই পদ্মশ্রী চুম্বক দিয়ে। তবে এইখানেই কিন্তু প্রশ্ন উঠছে, যখন অর্পিতা ঘোষ, তিনি একজন নিজের নাট্যকার, নাট্যবিদ, অভিনেত্রী, নাট্যজগতের অভিনেত্রী, তিনি সাংসদ থাকাকালীন কেন এই পদ্মশ্রী বা এই ধরনের কোনো উপাধির সুপারিশ করেননি? এই ধরনের প্রশ্ন কিন্তু বিজেপি ইতিমধ্যেই কানাঘুষো শুরু করেছে, প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে, বলতে শুরু করে দিয়েছে, কিন্তু প্রকাশ্যে তারা হয়তো আনছে না, কারণ হরিমাধব বাবুকে তারা শ্রদ্ধা করেন, সম্মান করেন। তবে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় কিন্তু এই বিজেপির ট্রাম্প কার্ডের পাশে কোথাও যেন একটা মানে পিছিয়ে গেল, এটা কিন্তু মনে হচ্ছে কোথাও। কারণ ভোটের রাজনীতি তো, কার টার্গেট কোন দিকে থাকে এটা কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদরাই বোঝেন। যদি বলি যে রাজনীতির খেলা চলছে বা এটাও একটা রাজনীতির অংশ, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই, এটা কিন্তু বলা যায়। তৃণমূল কংগ্রেসও কিন্তু নাছোড়বান্দা। ওই যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, একটা কথা আছে না, সে মহাভারতের যুগে, সেই কথাই কিন্তু অর্পিতা ঘোষ বা তৃণমূলের নেতাদের কথায় মনে হচ্ছে বারবার। হরিমাধব বাবুকে শ্রদ্ধা তারা জানাচ্ছেন, তারা বলছেন এই পুরস্কার ঠিক একই রকমভাবে এই পুরস্কার তার জীবদ্দশায় দিলে পরে আরও ভালো হতো। অন্যদিকে তারা কিন্তু এটাও বলছেন যে রাজ্য সরকারের তরফে তাকে উপাধি দেওয়া হয়েছিল, তাকে সম্মান দেওয়া হয়েছিল তার জীবদ্দশায়, কিন্তু এখন কেন্দ্রের তরফে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। এই যে তাকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে তা কিন্তু তার মরণোত্তর, তার জীবদ্দশায় নয়। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস কি বোঝাতে চাইছে যে আমরা হরিমাধব বাবুকে তার জীবদ্দশায় শ্রদ্ধা জানিয়েছি, তিনি সেই শ্রদ্ধা সসম্মানে তাকে সম্মান জানাতে পেরেছি, তিনি সেটা স্বচক্ষে দেখেছেন, নিজে উপলব্ধি করেছেন, স্পর্শ করেছেন সেই শ্রদ্ধা বা সেই উপাধি বা সম্মান। কিন্তু এটা কিন্তু এই যে পদ্মশ্রী তিনি স্পর্শ করতে পারলেন না, তার বিদেহী আত্মা হয়তো দেখল, জীবদ্দশায় তিনি দেখতে পারলেন না। আর এই যে বিজেপির একটা ট্রাম্প কার্ড ফেলা এবং সেখানে তৃণমূল কংগ্রেস যে পাল্টা কিছু দিতে পারে কিনা, এখানে তাস বলুন বা দাবাই বলুন, একটা তো খেলা চলছে, এটা তো স্পষ্ট। এবং সেই ক্ষেত্রে অর্পিতা ঘোষ, যিনি প্রাক্তন সাংসদ ছিলেন বালুরঘাটের, তিনি ঠিক কি বলছেন দেখাবো। তবে অর্পিতা দেবী তার এই যে বক্তব্য, সেখানেও কিন্তু পরিবারের কথা, তার হরিমাধব বাবুর সহযোগী যারা নাট্যবিদরা ছিলেন তাদের কথা, সেই একই ধরনের একটা সুর বা মিল কিন্তু পাওয়া যাচ্ছে, সেই মেলবন্ধন। এবারে দেখাবো অর্পিতা ঘোষ, বালুরঘাটের প্রাক্তন সাংসদ, তিনি আমাদের টেলিফোনে কি জানিয়েছেন দেখুন। দেখুন, পদ্মশ্রী দেওয়া হলো তার জন্য আমি খুবই খুশি, গর্বিত। যেহেতু আমি বালুরঘাটে দীর্ঘদিন ছিলাম এবং মাধবদার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল, এবং মাধবদা বাংলা থিয়েটারে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিচরণ করেন, সেখানে পদ্মশ্রী পেয়েছেন। আমার মনে হচ্ছে এই প্রাপ্তিটা অনেক আগেই পেতে পারতেন, এবং মরণোত্তর দেওয়া বলে আমি দুঃখিত হয়েছি, কারণ মাধবদা চলে যাওয়ার আগেই ওর এটা পাওয়ার কথা ছিল, এটা এক্সপেকটেশনও ছিল একটা সকলের, এবং আমরা শুনেছিলাম যে উনি সে বছর পাবেন। তো হঠাৎ করে জানতে পারলাম যে উনি পেলেন না। এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছিল, এবং
এবছরে দেওয়া হলো, যখন আর মাধবদার নেই। মানে একটা মানুষ তার জীবৎকালে যদি এই পুরস্কারটা পেতেন, তাহলে তিনি যে তার যে অনুভব হতো, সেই অনুভবটা আমরা কেউ পেলাম না, আমরা হারিয়ে ফেললাম সেটা। ওনাকে অনেকদিন আগে বঙ্গবিভূষণ দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অনেক বছর আগে উনি বঙ্গবিভূষণ পেয়ে গেছেন। সেখানে আজকে দাঁড়িয়ে পদ্মশ্রী উনি পাচ্ছেন। ওনার এই প্রাপ্তিটা ওনার উনি যোগ্যতায় পেয়েছেন। এটা উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমি ঠিক এইভাবে বিষয়টাকে দেখছি না। এই যে নির্বাচন, সামনে নির্বাচন আছে, এই যে উত্তরবঙ্গের মানুষের এটা নিয়ে কোনো রাজনীতি দেখছেন? সে তো হবেই। তো ওরা তো এবছর, তারা হলে তো মাধবদার চলে যাওয়ার আগেই দেওয়া যেত, সেটা না দিয়ে এবছর দেওয়া হলো। তার কারণটা যে রাজনীতি সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু আমি সেটা রাজনীতি মুখে বলে সেটাকে, সেই প্রাপ্তিটাকে ছোট করতে চাই না। আমার মনে হয় ওর প্রাপ্তিটাকে আমাদের সম্মান জানানো উচিত, তাই সেই প্রাপ্তিটাকে আমি ছোট করব না। এটা ওর অনেক আগে প্রাপ্য ছিল, ওর জীবৎকালে দেওয়া গেলে আমার মনে হয় সেটা অনেক বেশি সমান এবং সুন্দর হতে পারত। একদমই ঠিক তাই। অর্পিতা দেবী যা বলছেন যে কোনোভাবেই বিতর্ক করে এই হরিমাধব বাবুর এই প্রাপ্তিটাকে ছোট করা যাবে না। অর্থাৎ একদিকে যখন প্রতিবাদ জানাচ্ছেন, যে তিনি বলছেন রাজ্যের তরফে হরিমাধব বাবুকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল অনেক আগেই তার জীবদ্দশায়, যেটা আপনাদের আগেও বলছিলাম। এখন মরণোত্তর তাকে পদ্মশ্রী দেওয়া হলো, যেটা তিনি ফিল করতে পারলেন না, যেটা তিনি জীবদ্দশায় দেখতে পারলেন না। সেই আক্ষেপটা কিন্তু নাট্যবিদদের প্রত্যেকের মধ্যে রয়েছে, এবং অর্পিতা দেবী কিন্তু সেই জায়গাটা ধরার চেষ্টা করলেন। মানে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সেন্টিমেন্টের জায়গাটাতেই আঘাত দিচ্ছে। এখন বিরোধী বলি আর শাসক বলি, যারাই বলি, তারা কিন্তু এই সেন্টিমেন্ট টু সেন্টিমেন্ট বনাম সেন্টিমেন্ট, এই খেলাই কিন্তু চলছে। একদিকে পদ্মশ্রী দেওয়া, এবং এই পদ্মশ্রী জীবদ্দশায় পেলে ভালো হতো, কোনো বিতর্ক করতে চাইছি না। তার মানে বিজেপির যদি শক্ত ঘাঁটি হয়ে থাকে বর্তমানে বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর, তাহলে কেন এভাবে তাকে মরণোত্তর পদ্মশ্রী উপাধি দেওয়া হলো, সম্মান দেওয়া হলো? সেই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে রাজনীতির আঙিনায়। তবে এই ধরনের নানা বিতর্ক, নানা কিছু কিন্তু থাকবেই। তবে হরিমাধব বাবু কিন্তু থাকবেন নাট্যবিদদের এই হৃদয়ে। হরিমাধব বাবুরা হয়তো একজন করেই আসেন শিক্ষা দিতে। তাদের এই সম্মান আমাদের বাঙালিদের সমৃদ্ধ করে। সত্যিই তো উনি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মাটির টান, মাটির গন্ধ, তিনি উত্তরবঙ্গকে সমৃদ্ধ করেছিলেন শুধু জীবদ্দশায় নয়, উত্তরবঙ্গকে তার মরণের পরেও আরও সমৃদ্ধ করলেন হরিমাধব বাবু। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।